নমস্কার। কোভিড-19 এই মহামারী বা অতিমারী যাই বলুন না কেন, এর জন্য আমরা শিক্ষকেরা আর অফলাইনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগ পাচ্ছি না। তাই আমাদের বাড়িতে থেকেই অনলাইনে সেই সব ছাত্রছাত্রীদের পড়াতে হচ্ছে। যারা বিএড কলেজে পড়ছেন তাদের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যে অভ্যেসটা স্কুলে গিয়ে করতে হয় সেটাও করতে পারছেন না। তাদের যে টিচিংয়ের পরীক্ষা দিতে হয় সেটা নিয়েও অসুবিধা হচ্ছে। আজকে আমরা এই একটা ছোট্ট প্রয়াস, একটা ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে বাড়িতে বসেই আমরা কিভাবে স্কুলের ছাত্রছাত্রীদের সত্যিকারের যে অফলাইনে পড়ানো হয় তার কাছাকাছি পৌঁছাতে পারবো এইভাবেই অনলাইনে পড়িয়ে। ঠিক আছে, আমি একটা লেসন আপনাদের কাছে উপস্থিত করছি। আপনারা একটু মন দিয়ে দেখুন, দেখার পরে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে দেখা যাক। আমি যে বিষয়টা আজকে পড়ানোর জন্য ভেবে নিয়েছি সেটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান। এখন আমি দেখুন কিভাবে ভৌতবিজ্ঞানের একটা ছোট্ট বিষয় এখানে উপস্থিত করি। আচ্ছা, তোমরা তো ভালোই আছো নাকি? সে আর কি করবে বলো, এখন তো চারিদিকে শুধু ওই কোভিড-19 হ্যাঁ, আর 19-এ শুরু হয়েছে, 21 দেখো না, 21-এর মাঝামাঝি চলে এলাম, তাও এখনো হচ্ছে যে প্রকোপ শেষ হলো না, কবে শেষ হবে জানি না। ঠিক আছে, আচ্ছা তোমরা তো বাসে চেপেছো না, সবাই চেপেছো বাসে, ট্রেনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই। এটা আবার কি তোমাদের বলছি, বাসে ট্রেনে চাপবে না তাই আবার হয় না, চেপেছো তো। আচ্ছা বলো তো, ট্রেনে যখন চাপতে গিয়ে হঠাৎ করে ট্রেনটা স্টার্ট করে তখন কি হয়? হ্যাঁ তুমি বলবে, বলো বলো। হ্যাঁ 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 ঠিক বলেছো। দেখো ও বললো না একটু পেছন দিকে অনেকে হেলে যায়, কি ঠিক বলেছে? পেছন দিকে হেলে যায় তো? হ্যাঁ, তোমারও একই অভিজ্ঞতা আছে। আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম। আচ্ছা বলো তো, একটা টেবিলে তুমি ধরো একটা গ্লাস রেখে দিয়েছো, জল ভর্তি গ্লাস রেখে দিয়েছো। আচ্ছা তুমি যদি কিচ্ছু না করো, তোমার ঘরটাকে বন্ধ করে দিয়ে তুমি বাইরে চলে গেলে, নিয়ে কিছুক্ষণ পর ফিরে এলে, আচ্ছা গ্লাসটা কি ওখানেই থাকবে নাকি গ্লাসটা নড়ে যাবে, চলে যাবে কোথাও? বলো বলো। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, একদম, বাহ, বসো বসো, ঠিক বলেছো, গ্লাসটা কিন্তু ওখানেই থাকবে। তাহলে স্থির বস্তু ছিল তো গ্লাসটা, দেখো স্থিরই থেকে যাচ্ছে। আচ্ছা তুমি ফুটবল খেলেছো কি, বলো না, বলো তো ফুটবল খেলেছো কিনা? হ্যাঁ ফুটবল খেলেছো। আচ্ছা ফুটবলে যখন তুমি কিক করো, ফুটবলে কিক করলে তো ফুটবলটা কি চলতেই থাকে? না না ঠিকই আছে, একদম কিছুক্ষণ পরে থেমে যায়। কেন থামে কেউ বলতে পারবে? বলো, হ্যাঁ বলো বলো তুমি। হ্যাঁ ঠিক ঠিক, একদম একদম। ও বলছে যে যদি, দেখো তোমরা শুনেছো, অনেকে হয়তো শুনতে পাওনি, ও কি বলছে দেখো, যে যদি ফুটবলটা ওই যে যখন যাচ্ছে না ওই মাঠের মধ্য দিয়ে, তুই ঘষা খাচ্ছে, ওই ঘর্ষণের ফলে, ঘর্ষণ বলের জন্য নাকি ফুটবলটা থেমে যাচ্ছে। আবার ওটা শুধু নয়, আবার কি বললো, বলছে যে বাতাসকে ঠেলে যাচ্ছে, তো তো বাতাসের একটা নাকি বাধা আছে, এই দুটো বাধার জন্য থেমে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, যদি ধরো বাধা না থাকতো তাহলে কি হতো বলো? হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু কি ভেবে বলছো না? ঠিকই ঠিকই ঠিক, একদম। না আসলে কি হচ্ছে দেখো, বাধা যদি না থাকতো তাহলে কিন্তু ওই ফুটবলটা
চলেই যেতে থাকতো, আর থামতোই না, জানো। কিন্তু কি করবে, বাধা তো আছে, এই বাধাগুলো তার সরানো যাবে না। ঠিক আছে, তো এই যে এই এত সব কিছু আলোচনা করলাম না, এইগুলো একজন বিজ্ঞানী, খুব নামকরা বিজ্ঞানী, দেখো আমি লিখছি, তিনি সূত্রের আকারে বলেছেন। দেখো আমি লিখছি, আজকে সেটাই আমরা করবো। না কি করবো না, নিউটনের, নিউটনের নাম তো তোমরা শুনেছ, নিউটনের, আমরা করবো নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, দেখো নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের নাম শুনেছো, ওই যে সেই আপেলের গল্পটা সবাই জানো, আপেল টুক করে পড়লো, তাই তো। নিউটন কিন্তু অনেক কাজ করেছে, ওই শুধু যে মহাকর্ষের কথা বলেছেন তা নয়, নিউটন কিন্তু এই গতিসূত্র নিয়ে অনেক বলেছেন, আরো অনেক নিউটনের তত্ত্ব আছে, যাই বলো, বড় হলে আরো শিখবে। তাহলে দেখো তোমরা কি দেখলে, আমি যে দুটো কথা বললাম, যে একটা স্থির বস্তু স্থিরই থেকে যাচ্ছে চাইছে, আর একটা সচল বস্তু সচল থেকে যাচ্ছে যদি আমরা বাইরে থেকে বল প্রযুক্ত না করি। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকবে, আর সচল বস্তু চিরকাল সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। কি মানো তো এই কথাটা? হ্যাঁ, জানো তো, এই কথাটাই নিউটন বলেছিলেন, এবং এটা কি আমরা বলছি নিউটনের প্রথম গতিসূত্র। বুঝলে কি সহজ সরল কথা, তাই না? বাহ, গুড। তাহলে দেখো, বুঝে নাও ব্যাপারটা, বইও পড়ে নেবে, বই আছে খুব সুন্দর করে। তাহলে এই যে আমরা নিউটনের প্রথম গতিসূত্র বললাম, এবার বলো তো, তুমি নিউটনের গতিসূত্র থেকে তুমি কি বলের সংজ্ঞা দিতে পারবে? আমরা কি বলছে না, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে, তাই তো, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। তাহলে বল কাকে বলবে বলো? বলো, হ্যাঁ বলো, তুই বল। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ও বলছে যে যেটা বাইরে থেকে প্রয়োগ করে কোনো বস্তুকে, কোনো স্থির বস্তুকে সচল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয়। ঠিক বলেছে, কিন্তু একটু দেখো, একটু ভেবে দেখো, একটু কোথাও যেন আমাদের আরেকটু ভাবতে হবে বলটা বলতে। যেমন ধরো, আমি এই যে দেওয়ালটা, এই দেওয়ালটাকে আমি ঠেলছি তো, দেওয়ালটা তো স্থির বস্তু, আমি তো বল প্রয়োগ করছি, দেখো কত জোরে ঠেলছি হাত দিয়ে, ওই দেওয়ালটা তো সচল হলো না, তাই না? তাহলে বল প্রয়োগ করলেই কি স্থির বস্তু সচল হবে? কি? হ্যাঁ, ঠিক বলেছো, হবে না, তাই তো। একটা উপযুক্ত বল দিতে হবে, যেটা দিলে ওটা সচল হবে। যে কোনো বল প্রয়োগ করলে স্থির বস্তু সচল হবে না। বা তুমি ধরো একটা আসছে, একটা গাড়ি, একটা মোটর গাড়ি, রাস্তা দিয়ে আসছে, গতিশীল অবস্থায় আসছে, এইবারে তুমি হচ্ছে যে মোটর গাড়িটাকে হচ্ছে যে বাধা দিয়ে থামিয়ে দিতে চাইছে, পারবে থামিয়ে দিতে? না, পারবে, তাই তো, ঠিক। কেন সেই বল প্রয়োগ তুমি করতে পারবে না। তাহলে একটু বলো তো, বলের সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ বলো, ও যা বলেছিলে ঠিকই বলেছে, একটু বলো, একটু কোথাও একটু বোধহয় একটু যোগ করতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ একদম, বাহ, খুব সুন্দর, তোমরা কিন্তু খুব ভালো ছেলে মেয়ে, খুব সুন্দর পড়া বুঝে নিচ্ছ। দেখো ও কি সুন্দর বললো, ও বলছে কিন্তু যে বাইরে থেকে যেটা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল করা হয় বা সচল করার চেষ্টা করা হয়, এটা তুমি বলনি, ওই চেষ্টা করা হয়, ঠিক আছে, আমি বলে দিলাম, তোমরা বুঝে গেলে। তাহলে কি হলো, স্থির বস্তুকে সচল করা হয় বা সচল করার চেষ্টা করা হয়, কিংবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা স্থির করার চেষ্টা করা হয়, সেটাকে আমরা বলবো বল। ঠিক আছে, তাহলে বলের সংজ্ঞা পেলাম নিউটনের গতিসূত্র থেকে, একটা বলের সংজ্ঞা পেলাম। আরেকটা জানো, এই যে আরেকটা জিনিস পাবো কি জানো, এই যে বলছি না যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু সরলরেখা অবলম্বন করে একই বেগে চলতে থাকবে। এই যে স্থির বস্তু স্থির থাকে বা
সচল বস্তু সচল থাকার যে প্রবণতা আছে, সচলই থাকার চেষ্টা করে, সচল বস্তু স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে, এটাকেই আমরা বলি জড়তা। বুঝলে? এটাকেই বলি জড়তা। ঠিক আছে? তাহলে কি? তাহলে আরেকটা জিনিস আমরা পেলাম, জড়তা। বুঝতে পেরেছো? দেখো এখন বলো তো, এই যে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, এটাকে কি জড়তা বলবো? বলো। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ একদম ঠিক। বাহ, ও বলছে যে এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। ঠিক? কি মানছো তো? হ্যাঁ, স্থিতি জড়তা। তাহলে জড়তা কি হলো? একটা স্থিতি জড়তা। আর এই যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার চেষ্টা করবে, বাইরে থেকে যদি বল দাও তাহলে হয়তো থেমে যেতে পারে। তাহলে বলো তো এটাকে কি বলবো? কি জড়তা? একদম, এটা যদি স্থিতি জড়তা হয় তাহলে ওটা হবে গতি জড়তা। একদম ঠিক বলেছো, ঠিক ঠিক বলেছো। বাহ, তাহলে দেখো জড়তা দুই ধরনের হলো, স্থিতি জড়তা, গতি জড়তা। তাহলে এবার বলো তো, প্রথমেই আমি যেটা তোমাদের বলেছিলাম যে তোমার একটা ট্রেনে বসে আছো তুমি ধরো, আর ট্রেনটা হঠাৎ করে চলতে শুরু করলো, তুমি কি হয় না পিছিয়ে যাও। এটা কিসের উদাহরণ বলো তো? বলো, তুমি বলো। হ্যাঁ বাহ, খুব ভালো খুব ভালো, ঠিকই, এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আসলে কি হয় দেখো না, তুমি ট্রেনে বসে আছো তো, তোমার শরীরের সমগ্র অংশ স্থির হয়ে আছে। এবারে যখনই ট্রেনটা চলতে শুরু করলো, তোমার শরীরের নিচের অংশটা হঠাৎ করে গতিশীল হয়ে গেল, কিন্তু উপরের অংশটা না, ও তো স্থির থাকার চেষ্টা করছে। ও কিন্তু তখন হচ্ছে যে স্থির থাকার চেষ্টা করছে বলে মনে হচ্ছে পিছনের অংশের ব্যাপারটা এরকম হয়। বুঝলে? উপরের অংশটা স্থির আছে আর নিচের অংশটা গতিশীল হয়ে গেল। যখনই গতিশীল হয়ে গেল তাহলে নিচের অংশটা চলে গেল, উপরের অংশটা যেখানে ছিল সেখানে। তাহলে তখন কি মনে হয়? এরকম হয়ে যাও, পেছনে পিছিয়ে যাও। বোঝা গেল? এই জিনিসটাই দেখো, আমি একটা খুব সুন্দর তোমাদের কাছে একটা পরীক্ষা করব। দেখো তোমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে যে ব্যাপারটা কি ঘটছে। দেখো আমি দেখো এখানে কি করছি, এখানে একটা আমি কাঁচের গ্লাস নিলাম। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে। বাহ, যখনই আমি কোনো পরীক্ষা করি ক্লাসে, তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখতে শুরু করবে। দেখো একটা কাঁচের গ্লাস নিয়েছি, তারপরে কি নিয়েছি বলো, তুমি বলো এরপর কি নিয়েছি? হ্যাঁ, একটা কার্ড নিয়েছি, ছোট্ট একটা কার্ড। আর তার উপরে এই তো দেখতে পাচ্ছ কি আছে, কি আছে বলো না? কয়েন আছে একটা। ওকে, এইবারে দেখো ভালো করে লক্ষ্য করো, আমি কার্ডটাকে জোরে মারলাম। আচ্ছা বলো তো কি হবে, তুমি কার্ডটাকে যদি জোরে মারি? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে সেটা হবে কিনা আমি দেখছি। ঠিক আছে, সবাই শুনলে তো কি বললো? কি হলো? দেখো তুমি তো বলেছিলে যে কার্ডটার সাথে কয়েনটা চলে যাবে, কি গেল? কি না, গেল না তো? নিজের চোখেই দেখলে কয়েনটা ঢপ করে ঢুকে গেল। আচ্ছা বলো তো, তুমি বলো তুমি বলো। হ্যাঁ, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছো, একটা কথা বলছো না। বুঝছো ঠিকই কিন্তু কোনো সাড়া দিচ্ছ না। বলো বলো, এটা কেন হলো তুমি বলো, বলো বলো তুমি। হ্যাঁ বাহ, খুব ভালো হয়েছো। দেখো কি সুন্দর বললে। ও বলছে যে অ্যাকচুয়ালি কার্ডটা কয়েনটা স্থির অবস্থায় ছিল, এবারে আমি যখন জোরে কার্ডটাকে মারলাম, টোকা মারলাম, তখন কার্ডটা হঠাৎ করে গতিশীল হয়ে চলে গেল, কিন্তু কয়েনটা তো বুঝতেই পারলো না যে একটা বল প্রয়োগ করা হয়েছে। ও বোঝার আগেই কার্ড বেরিয়ে চলে গেছে, তখন ও নিচে তার কিছু নেই, এই গ্লাসটার মধ্যে পড়ে গেল। বুঝলে? তাহলে কি সুন্দর, এটা একটা কিসের উদাহরণ হলো বলো? এই যে কয়েনটা কি থাকার চেষ্টা করেছে, কি ছিল আগে বলো? হ্যাঁ স্থির ছিল, আর এখন কি থাকার চেষ্টা করছে? স্থির থাকারই চেষ্টা করছে, তাই ওটা পড়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো কি সুন্দর এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝে নিলাম, তাই তো? এরকম অনেক উদাহরণ আছে। যেমন তুমি বাসে যদি যাও, ধরো বাসে বসে আছো, বাসটা হঠাৎ করে তোমার হচ্ছে চলতে শুরু করলো, সেখানেও দেখবে তুমি পেছন দিকে পিছিয়ে যাবে বলে মনে হচ্ছে। তো এর অনেক উদাহরণ আছে। তো যাই হোক, আজকে আমাদের অনেক আলোচনাই হলো। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, এবং বাড়িতে গিয়ে আবার পড়ে নেবে ভালো করে, পড়ে পড়াটা ঠিক করে নেবে, বুঝে নেবে। পরের দিন আমরা ওই গতি জড়তাটা